স্বাস্থ্যজনিত অবনতির কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকর। সোমবারের দিন তিনি ইস্তফা দিয়েছিলেন এবং মঙ্গলবারের দিন ওনার ওই ইস্তফাপত্র গ্রহণ করলেন ভারতের রাষ্ট্রপতি তথা দ্রৌপদী মুর্মু। কিন্তু হঠাৎ কী এমন ঘটল যার কারণে উপরাষ্ট্রপতি পদ থেকে তাকে ইস্তফা দিতে হলো? এর কারণ কি রয়েছে, এর মূল কারণ কি রয়েছে, সবই আমরা জানবো পুঙ্খানুপুঙ্খভাবে। গোপন সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং তারই কেন্দ্রীয় সাংসদ কিন্তু রয়েছে কিরণ রিজিজু, তাদের কারণেই কিন্তু অসন্তুষ্ট হয়ে উপরাষ্ট্রপতি এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কেন, তারা কি আচরণ করেছিলেন যার জন্য উপরাষ্ট্রপতি এমন সিদ্ধান্ত? বুঝতে পারছেন, এই বিষয়টা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়ে গেছে, অনেক রকমের সমস্যা তৈরি হয়ে গেছে, কারণ রাজনৈতিক ব্যাপার, পলিটিক্সের ব্যাপার, অনেক সমস্যা হয়ে গেছে। তো এরই মাঝখানে একটা সূত্র কিন্তু উঠে এসেছে। সোমবারের দিন উপরাষ্ট্রপতির ডাকা গোপন বৈঠকে কিন্তু অনুপস্থিত ছিলেন কারা? কিরণ রিজিজু এবং আমাদের জেপি নাড্ডা। এবং তাদের এই যে অনুপস্থিত থাকাতে আমাদের উপরাষ্ট্রপতি কিন্তু জগদীপ ধনকর অসন্তুষ্ট হয়েছিলেন এবং কিন্তু উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কংগ্রেস এই দাবি তুলে ধরেছে যে জেপি নাড্ডা এবং কিরণ রিজিজু অনুপস্থিত থাকাতে উপরাষ্ট্রপতি অসন্তুষ্ট হয়েছেন, অসম্মানিত বোধ করেছেন এবং তারই কারণে কিন্তু উনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ইস্তফা দিবেন। কংগ্রেস এই দাবি তুলে ধরেছে, কিন্তু জেপি নাড্ডা তিনি কিন্তু এই দাবি মানতে চাননি, এই দাবি তিনি মানেননি। তিনি এর প্রশ্নের উত্তরে বলেছেন যে আমি একটা বিশেষ কাজে আটকে ছিলাম, সেই কারণে আমি ওখানে আসতে পারিনি, কিন্তু এটা আমি উপরাষ্ট্রপতি ধনকর মহাশয়কে আমি আগে থেকে জানিয়ে দিয়েছিলাম। সোমবার রাজ্যসভার চেয়ারপারসন হিসেবে বিজনেস অ্যাডভাইসারি বোর্ডের কিন্তু একটা মিটিং ডেকেছিল, বৈঠকের আহ্বান করেছিল। সেই বৈঠকে কিন্তু প্রথমত কিন্তু তারা উপস্থিত ছিল, কিরণ রিজিজু এবং জেপি নাড্ডা কিন্তু উপস্থিত ছিলেন প্রথম বৈঠকে, কিন্তু পরবর্তী যে বৈঠকটা হয়েছিল তার পরবর্তীতে মানে বিকালের দিকে সেই বৈঠকে কিন্তু ওনারা অনুপস্থিত ছিলেন। তাই জন্য সেখানে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরগান তিনি কিন্তু সরকারের তরফ থেকে সভাপতিত্ব করেছিলেন। কিন্তু ওই যে দুজন জেপি নাড্ডা এবং কিরণ রিজিজুর অনুপস্থিতির কারণে কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি সেই বৈঠকে কোনো রকমের সিদ্ধান্ত নেননি। বিজনেস অ্যাডভাইসারি মিটিংয়ের যে বিষয়টা ঠিক করা হয়েছিল সেটা হচ্ছে কিভাবে চলবে, কখন কোন আইনটা পাশ করা হবে সরকারের তরফ থেকে, এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য। কিন্তু যেহেতু ওরা দুজন অনুপস্থিত ছিল তাই জন্য তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। এই জন্য কিন্তু এল মুরগান পরবর্তী দিনে আবারও কিন্তু একটা মিটিংয়ের আয়োজন করতে চাইছিলেন, কিন্তু সেখানে জগদীপ ধনকর মহাশয় তিনি বারণ করেছিলেন, তিনি কিন্তু তাতে রাজি হননি এবং শটাং ইস্তফাপত্র প্রদান করেছিলেন ভারতের রাষ্ট্রপতিকে। এবং ইস্তফার কারণ হিসেবে তিনি কিন্তু যে কারণটা দেখিয়েছেন সেটা হচ্ছে স্বাস্থ্যজনিত কারণ। তার স্বাস্থ্য হঠাৎ করে কি করে খারাপ হয়ে গেল? সকালবেলায় তো তিনি ভালো ছিলেন, তাহলে কি করে তিনি বিকালবেলার মধ্যে স্বাস্থ্য খারাপ হয়ে গেল? এর মধ্যে অনেক রকমের প্রশ্ন লুকিয়ে রয়েছে, এর মধ্যে অনেক রকমের পলিটিক্স লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু আমরা জানবো। এ বিষয়ে কংগ্রেস একটা মন্তব্য কিন্তু তুলে ধরেছেন। কংগ্রেস বলতে চাইছেন যে জেপি নাড্ডা এমন একটা আচরণ করেছে, এমন একটা মন্তব্য করেছে যে মন্তব্যটা ঘিরে কিন্তু অনেক রকমের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জেপি নাড্ডা উনি বলছেন, জেপি নাড্ডা নাকি বলেছিলেন কিছুই রেকর্ড থাকবে না, শুধু আমার কথায় রেকর্ড থাকবে। যেখানে রাজ্যসভার চেয়ারপারসন বসে রয়েছে সেখানে জেপি নাড্ডা কিভাবে এরকম একটা মন্তব্য করেন? এক্ষেত্রে তো উপরাষ্ট্রপতির অসম্মানিত হবারই কথা। কংগ্রেসের তরফ থেকে এই কথাই বলা হচ্ছে যে জেপি নাড্ডা কিন্তু এই উপরাষ্ট্রপতিকে অসম্মানিত করতে চেয়েছেন, জেপি নাড্ডা উপরাষ্ট্রপতিকে অসম্মানিত করতে চেয়েছেন, তার ফলস্বরূপ কিন্তু এই অবস্থা হয়েছে। কিন্তু সেখানে জেপি নাড্ডাকে জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি উত্তর দেন যে ইনি কিন্তু এই বিষয়টা, এই যে কথাটা বলেছেন, এই কথাটা কিন্তু উনি বিরোধীদের উদ্দেশ্য করেই বলেছিলেন। কিন্তু কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ জানিয়েছেন বিষয়টি কিন্তু মোটেই সহজ ছিল না, বিষয়টি একেবারে মোটেই সহজ ছিল না। এই যে জেপি নাড্ডা এবং কিরণ রিজিজু ওনারা যে অনুপস্থিত থাকবেন সেটা কিন্তু ধনকর মহাশয় জানতেন না বা ওনাকে আগে থেকে জানানোই হয়নি। সেই কারণে উনি কিন্তু বৈঠকে দীর্ঘক্ষণ ধরে কিন্তু অপেক্ষা করে বসেছিলেন, কিন্তু ওরা কেউ কিন্তু তখন আসেনি। জয়রামের বক্তব্য দুপুর 1টা থেকে বিকাল 4:30-এর মধ্যে এমন কিছু ঘটেছে ধনকর মহাশয়ের সঙ্গে যে উনি এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। প্রসঙ্গত আপনাদের আরেকটা কথা বলে রাখি যে জগদীপ ধনকর ভারতের উপরাষ্ট্রপতি, উনি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাতে উনি আবারও কিন্তু ইস্তফা দিয়েছিলেন রাজ্যপালের পদ থেকে, যেহেতু উনি উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হতে চান। তো সেক্ষেত্রে যেহেতু রাজ্যপাল হতে ছিলেন, সেক্ষেত্রে একটা পদে অধীন থাকলে তো অপর একটি পদ তো পাওয়া যায় না, সেক্ষেত্রে উনি রাষ্ট্রপতির জন্য লড়াই করার জন্য এখানে কিন্তু রাজ্যপালের পদটাকে ছেড়ে দিয়েছিলেন এবং উনি 2022 সালের 11ই আগস্ট কিন্তু উনি সিলেক্ট হয়েছিলেন, শপথ গ্রহণ করেছিলেন ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে।
এবং সরকারের অনেক কাজকর্মের সঙ্গে উনি কিন্তু মিলেজুলে উনি খুব ভারতের প্রশংসা করতেন, ভারতের সমস্ত কিছু নিয়ে কিন্তু উনি প্রশংসা করতেন। কিন্তু 2027 সাল পর্যন্ত উনি কিন্তু ওনার কিন্তু মেয়াদ ছিল উপরাষ্ট্রপতির, কিন্তু মেয়াদ পূর্তির আগে কিভাবে কি হলো এমন যে উনি ইস্তফাপত্র প্রদান করলেন, এর বিষয়ে কিন্তু অনেকটা প্রশ্ন রয়ে গেছে আমাদের মনের মধ্যে এবং সন্তোষজনক ব্যাখ্যা কিন্তু এখনো পাওয়া যায়নি। সবই অ্যান্সার পাওয়া যাবে, সবই প্রশ্নের উত্তর পাওয়া যাবে, এর মধ্যে কি পলিটিক্স রয়েছে, কি পলিটিক্যাল রিসোর্স রয়েছে, সব কিন্তু আমরা জানতে পাবো, শুধু সময়ের অপেক্ষা। তবে এনডিটিভির রিপোর্ট অনুসারে ওরা বলছে যে বিচারপতি যশবন্ত বর্মার যে কেসটা হয়েছিল তার বিরুদ্ধে গিয়ে কিন্তু বিরোধীদের প্রস্তাবকেই কিন্তু উপরাষ্ট্রপতি গ্রহণ করেছিলেন এবং তারই পরবর্তীতে কিন্তু অনেক রকমের জল্পনা কল্পনা হয়েছিল। উপরাষ্ট্রপতি যেহেতু বিরোধীদের প্রস্তাবকে গ্রহণ করেছেন, সেক্ষেত্রে কিন্তু ওনাকে একটা গোপন কল মারফত কিন্তু উনি জানতে পারেন যে উনি কিন্তু অনাস্থা প্রস্তাবের শিকার হচ্ছেন, মানে ওনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উঠে আসছে, আর সেই কারণেই কিন্তু উনি উপরাষ্ট্রপতি পদ থেকে একদম শটাং ইস্তফা দিয়েছেন। কিন্তু এর মূল কারণ কি রয়েছে আমরা কিন্তু এখনো সন্তোষজনক ব্যাখ্যা পাইনি। তো পুরো বিষয়টা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের কি মনে হয় আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন যে উপরাষ্ট্রপতি কেন হঠাৎ করে মেয়াদ পূর্তির আগে উনি ইস্তফা দিয়েছেন। উপরাষ্ট্রপতি যখন ইস্তফা দিয়েছেন তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতের রাষ্ট্রপতি সবাই কিন্তু উপরাষ্ট্রপতিকে সম্মান জানিয়েছেন ভারতের গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন বহাল থাকার জন্য। তো আজকের পর্বটা এই পর্যন্ত থাকছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।